কি অনেক বেশি জেনারেশন সচেতন? আমি জেনারেল সচেতন না, কিন্তু আমি বলছি যে যারা, আপনি অনেকবার জেনারেশনের কথা এই জন্য বলছেন। বললাম যে আমরা 70 গেলে তারা দেখেনি, তারা না, এটা কিন্তু দেখছে জেনারেশন সচেতন হওয়ার অর্থ কিন্তু দায় এড়ানো। না। দায় এড়ানোর প্রশ্নই না, আমি তো কথা বলি, দায় এড়ালে তো কথা বললে বলতাম কি দায়িত্ব নিয়ে হয়ে গেল? এটা একটা বড় দায়িত্ব নেওয়া। কারণ কথা বলে আমি বিপদ ডেকে আনতে পারি। কথা আমি যদি চুপ থাকি আমার অনেক সুবিধা আছে, কিন্তু কথা বলে আমি যদি এন্টি কথা বলি আমার অনেক রিস্কি জোন, আমি রিস্কি জোনে হাঁটতে চাই, তাতে আমার অসুবিধা নেই। আপনি দেখবেন যে আমাদের সমস্যা কি, হুমায়ুন আজাদ কেন সমস্যায় পড়ছে? কথা বলার কারণে। এক্স্যাক্টলি। আজকে তসলিমা নাসরিন কেন দেশের বাইরে? কথা বলার কারণে। এই দেশে কথা বলাটা একটা মূল কাজ, যেটা যদি আপনি বিকল্প কথা বলেন আপনি সবচেয়ে বড় রিস্কি কাজ করছেন এবং সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আপনার আছে। তাই বলে কথাটা আমরা যদি একসঙ্গে বলি, নাকি এতে তুমি এটা লাস্টে যে আরেকটা- কথাটা বলে, এটা যদি এটা তোমার উপলব্ধি, কিন্তু এটা যদি জনগোষ্ঠী ভাবতো যে এই কথা বলাটা একটা কাজ। ডেফিনেটলি কাজ। এবং এখনকার যুগে যখন আপনার যুগ কিন্তু মানুষকে একসঙ্গে, আগে হতো কি আপনারা একসঙ্গে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতেন, শাহবাগে দাঁড়াতেন, নানান রকম মানববন্ধন হতো। মানববন্ধন কিন্তু এখন আর প্রয়োজন নেই। এসেনশিয়ালি কিন্তু আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দেন, অ্যাট এ টাইম একসঙ্গে আমি লিখে দিতে পারি, অ্যাট এ টাইম একসঙ্গে আপনারা যদি আজকে বাংলাদেশে 10,000 পোস্ট পড়ে কোনো একজন এমপির বিরুদ্ধে, কালকে তার এমপিত্ব থাকবে না, মন্ত্রিত্ব থাকবে না, যদি মন্ত্রী হয় সে থাকবে না। কিন্তু যদি আপনি 100 জন প্রেস ক্লাবের সামনে দাঁড়ান কিচ্ছু হবে না। তো আমি বলছি যে এই আওয়াজটা যদি এটা এত, আমিও এতটা কনভিন্স হলাম না না আসলে। এটা হতে হবে, কারণ আপনি দেখেন না, এটা শোনো, এইটা ওই জায়গায় আমরা এখনো যাইনি। আসলে হয় কি, তুমি যেটা বলছো এটা যখন একটা রাষ্ট্রে মানে মানে যারা ক্ষমতায় থাকে তারা যদি সুবিবেচক হয়, হুম। তখন এই ঘটনাগুলো ঘটে যায়। না, সুবিবেচক তো রাষ্ট্রে হবে না, সেটা তো স্যাডলি আমরা এটা ভাবতেই পারি না। সুবিবেচক হলে তো এই স্যাডলি কেন বলছো তুমি? স্যাডলি কেন, দুঃখজনক ভাবে এটা তো হওয়া প্রত্যাশা করি, কিন্তু হবে না। ওই যে বললাম যে ট্রান্সফরমেশন 2-3টা তাহলে যুগ আমাদের দেখলাম না। আমরা একটা জায়গায় যদি এইভাবে আসি, আমরা ধরো যে তুমি আসলে তুমি কোন দিকে আছো আমি বুঝতে পারছি না। মানে তুমি আপ- বলছো হবে না, হ্যাঁ দেখো, আবার তুমি হুম। জেনারেশনের কথা বলছো। আমার কাছে মনে হয় যে তুমি জেনারেশন থেকে বেরিয়ে গেছো। হ্যাঁ, তোমার একটা বয়স আছে, তুমি ওই বয়সের মধ্যে অনেক কিছু না, দেখতে আমি পাচ্ছ। জেনারেশন হ্যাঁ, হবে ওইভাবে হ্যাঁ, ভিতর থেকে বলি না, হ্যাঁ, রাইট। জেনারেশনের বাইরে তুমি বেরিয়ে গেছো। তুমি হ্যাঁ, তুমি একটা রাষ্ট্রকে মানে বিলং করো। আমি চাই তোমার কথাবার্তা বোঝাতে, তুমি একটা ভাষাকে করো, তুমি কালচারকে করো। সবচেয়ে বড় কথা, তুমি শৈশবকে খুব রেসপেক্ট করো, তুমি হুম। বেড়ে ওঠাটাকে, তাই না? অবশ্যই। ওইটাকে তুমি মানে, এবং না, সেখানে আমার একটা প্রশ্ন আছে যেটা মনে হয় আমার কাছে, যে এই লড়াইটা আমার আগে মনে হতো, এখন অতটা মনে হয় না, যে ধরো আহ, ঢাকা কেন্দ্রিক, ঢাকায় বড় হওয়া মানুষ আর বাইরের বড় হওয়া হুম। মানুষের মধ্যে একটা পার্থক্য তো আছে। হুম, হ্যাঁ, ডিফারেন্টলি আছে। অবশ্যই আছে। এইটাও একটা মানে আমরা যদি ডায়াগনোসিস করি এই এতটা বছর 71 থেকে আজ পর্যন্ত, যে কী কী কারণ হতে পারে যে এই মনস্তাত্ত্বিক সংকটের পেছনে, এটাও কি একটা কারণ, মফস্বল ঢাকা শহর? আমি তো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে আমি ঢাকা শহরকে আর বড় মফস্বল মনে করি। হ্যাঁ, আমি কিন্তু ঢাকা যে আমি যে যে নগর মনে করি কনসেপচুয়ালি, আমি সিনেমা দেখি যেরকম মনে করতাম তুমি একসময়। মেটাফরিক্যালি বলো। হ্যাঁ, আমি হ্যাঁ, বলছি কিন্তু সেই মেটাফোরে আমি বলছি বাস্তব অর্থে। বাস্তবে মানে আমি এখন গ্রামে গেলে যে গ্রামটা দেখি সেই গ্রামও নাই। আমি যে না, মফস্বল, কিন্তু আমি বলছি যে সেটা না। ধরো আজকে তুমি হুম, এই মুজাফফর হিসেবে ঢাকায় মানে হুম। ঢাকায় গ্রহণ করা, তারপর আজকের জায়গায় আসে, লড়াই তো ছিল একটা। না, লড়াই ছিল, কিন্তু আমি বলছি যে অন্য জায়গা থেকে, কালচারাল জায়গা থেকে। ধরুন এই ঢাকা শহর কি মনে করতাম? ঢাকা শহর মনে করতাম আমি যদি আজকে একটা ছেলে আর মেয়ে একসাথে বসে থাকি কোথাও সমস্যা নেই। কিন্তু এখানে তো সমস্যা হয়। মানে আমি হচ্ছে গ্রামীণ যে গ্রামীণতা নেগেটিভ অর্থে, সেটা সবকিছুই শহরে এক্সট্রিম ভাবে এখানে থাকে। আপনি এখানে দুটো মেয়ে ধরুন কেউ বাড়ি ভাড়া নিতে যাক, করতে যাক, দেখবেন আমি বলছি যে এটা ঠিক নগর না ওই অর্থে। আমার সমস্যা হয়নি, কারণ আমি যে গ্রামে ক্রিটিক্যালি সিনিক্যালি যে ব্যাপারগুলো দেখতাম, মানুষকে টিজ করা, মানুষের প্রাইভেসিকে লঙ্ঘন করা, ব্যক্তি ওই স্বতন্ত্রবাদ না রক্ষা করা, সবকিছু এই শহরে আছে আরো এক্সট্রিম ভাবে, এক্সট্রিম ফর্মে। সবাই সবার বিপরীতে নাক গলানো। কারণ এই শহরে মানুষ কারা আপনি দেখেন, এই শহরে আর গ্রামের মধ্যে পার্থক্য কি? ওই অর্থে কিন্তু আমাদের নাই। কারণ তো হোপটা তো আমাদের, কোথায়? আমি হোপটা খুব বেশি আমার সোফার কথার মধ্যে তো নাই হোপটা। কারণ নাই, কারণ আমি ট্রান্সফরমেশন দেখছি কয়েকটা জেনারেশনে, আচরণ এক, শুধু সবাই সাইন বদলায়, ধরুন এই ব্যানার বদলায়। এই জেনারেশন নিয়ে আমার খুব একটা, মানে জেনারেশন মানে কয়েকটা প্রজন্ম আমি যাদের আমি সামনে মনে দেখলাম। যেটা বলছিলাম একটু আগে, ধরো আমরা যেটা নিয়ে কথা শুরু করেছিলাম, যে ধরো যদি মানে যদি ইউটিউবের মনে হবে আমাদের দেশের ক্ষেত্রে, যে মানে আমাদের বুদ্ধিবৃত্তিক মানুষরা একটা জায়গায় যদি নিজেদের অস্তিত্বকে সম্মান করা শুরু করতো, যারা আগে করে রেখেছে ওদের কথা ভুলে যাও। এই ইন্টারেস্ট গ্রুপটা যদি বড় হতে থাকে, যে না আমরা যা করেছে ওদের অনুসরণ করব না, আমাদের অস্তিত্বের প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ থাকা দরকার, এরাই ইন্টারেস্ট গ্রুপ। এবং এরা যদি বাড়তে বাড়তে 10 বছর 25 বছর 20 বছর একটা জায়গায় পৌঁছে যায়, আমি তো মনে করি যে আসলে একটা না একটা প্রভাব হয়তো পড়বে। কারণটা কি, দেখো সব কিছু একটা শেষ থাকে, শেষ- সব কিছুর শেষ থাকে, তাই না? আমরা ধরো অনেকগুলো জিনিস কন্টিনিউ করতে পারিনি। ধরো বইমেলা, তুমি তো যেহেতু তুমি ওই প্রতিষ্ঠানে আছো, হয়তো কন্টিনিউ হয়নি, কিন্তু একটা লেভেল পর্যন্ত কিন্তু ছবিটা দেখানো গেছে, তাই মানে না? সিনেমা প্রতি বছর হয়তো অত সফল হবে না, কিন্তু এই ধরনের ছবি দেখে এটা বোঝা গেছে। এখন যদি রিপিট করতে থাকে তাহলে তো এটা হবে না। তার মানে ওইটাকে
একটা কেস হিস্ট্রি ধরে ওইটাকে নিয়ে ভাবতে হবে যে আসলে আমাদের দেশের মানুষের আসলে কি দরকারটা কি। এই কমিউনিকেশন গ্যাপটা না কমলে তো আসলে কেউ করার কথা শুনবে না। And এইটা পরিকল্পিতভাবে তো আর হবে না, যে যা সেক্টর থেকে যদি দুটোই কাজ করে। পরিকল্পিতভাবেও করতে হবে, পরিকল্পনা ছাড়া কোনো কিছু হয় না আসলে না, আজকে আমি যুগে। বলছি যে ওই মানে পরিকল্পনা কে পরিকল্পনা করবে? ওই তো বললাম যে ওইটা কে করবে সেটা আমরা প্রশ্ন করতে পারি, অথবা এটা হতে পারে যে আমাদের ধরো তো কেন তোমাকে বলছি, তোমার একটা সার্টেন লেভেল অনুসারী আছে, তুমি যেরকম মানে প্রত্যক্ষ করছো বা তুমি যা যা যেসব ঘটনার সাক্ষী হচ্ছে সেসব তুমি বয়ান দিতেই হুম। পারো, প্রতিবাদ করে বলতে পারো। আবার একই সাথে তুমি যদি মনে করো ওই একটা জায়গায় আমরা একটা ডিসকোর্স কথা হতে পারে, কেন হবে না? কোনো একটা জায়গা থেকে হ্যাঁ। আমরা আজকে যত বিষয় নিয়ে কথা বলেছি, সব শিশু থেকে শুরু করে একদম মনে করো অনেক বড় জায়গা পর্যন্ত কথা বলে ফেলেছি। এটাকে আরও স্পেসিফিক যদি করে ফেলি আমরা, ওই জায়গাতে এসে কে শুনবে না শুনবে জানি না, আমরা যে যা কিছু করছি সারাদিনে সব তো আর কাজে লাগছে না। না, সব তো প্রয়োজনও নাই। সেই জায়গাতে যদি আমরা ওইটুকু চেষ্টা করি, যেটা আমি খুবই বিশ্বাস করি, যে কারণে আমি আমার পুরো জীবনে আমি নানান মাধ্যমে কাজের মধ্যে ঢোকার চেষ্টা করেছি, প্রত্যেকটা মানে ঢোকাচ্ছে, কারণ ওই মানুষকে বোঝার চেষ্টা করেছি। আমি একটা জায়গায় মনে হচ্ছে যে প্রত্যেকটা মাধ্যমে কিছু না কিছু মানুষ আছে যারা আসলে প্রচণ্ডভাবে চায় ভালো কিছু হোক, একটা জায়গায় সে থেমে আছে, কিছু সুবিধাবাদী থাকবেই প্রত্যেকটা জায়গায়। তারা থেমে আছে নাকি থেমে থাকতে বাধ্য হচ্ছে অনেক ক্ষেত্রে? দেখো এটা আমি বলা খুব কঠিন, কারণ বাধ্য করা মানুষকে খুবই কঠিন, হুম। বাধ্য করা আসলেই কঠিন। কৌশল মানুষ বের করে ফেলেই কিন্তু। সেইটা আমি মনে করি না, এটা তার নিজস্ব এটা অবশ্যই বুদ্ধিমত্তা, একটা মৌল বৈশিষ্ট্য এবং মানুষের। এটা কিন্তু ওই জায়গাতে আমি মনে করি আমাদের জাতিগতভাবে আমাদের একটা প্রচন্ড শক্তি আছে। তুমি যত কথাই বলো, যে মানুষটা কৌশলে অদ্ভুত সব মনে করো দুর্নীতির থেকে শুরু করে অনেক কিছু করতে পারে, আবার ভালো জিনিসও করতে পারে। যদি একটা দেশে তুমি দেখো কি পরিমাণ মানুষ, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যত কিছু তৈরি হয় এখানে, পরচুলা থেকে শুরু করে একেবারে সে শতরঞ্জি পর্যন্ত, কোত্থেকে এত স্কিল আসলো? না, সেটা মানে আপনি বলেন তার মানে স্কিলটা তো আছে, তাই না? সেটা আছে, কিন্তু এবং মানুষ স্কিলের সাথে শুধু হাতের স্কিল না, কিন্তু এর সাথে মাথার। তার মানে এই যে সতর্কতা যদি এমন হয় যে প্রহসনগুলো কোথায় হচ্ছে, কোথায় কোথায় অন্যায় হচ্ছে, এটা যদি আস্তে আস্তে বুঝতে শেখে মানুষ এবং নিজেকে যদি রেসপেক্ট করতে শুরু করে, তবেই আসলে একটা হোপ আছে। কিন্তু হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, এটা ধরো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু বিষয়টা তো কঠিন, মানে এত সোজা নয়। আমার প্রশ্নটা হচ্ছে একটা জায়গাতে, যেটা আমরা শেষে আমরা বলছিলাম যে আসলে আমরা কি রোল প্লে করতে পারি। আমার প্রশ্ন কিন্তু এই জায়গাটাতেই, যে হ্যাঁ, আমরা হয়তো ভাবছি যে আমাদের রোল কোনো কাজে লাগবে না। কে বলল সেটা? না, তো রোল বলেন। কাজে লাগবে না সেটা মনে করি না। তাহলে কারণ ওই রোলটা প্লে এটা হচ্ছে করার জন্য সমষ্টি। আমরা এই যে হ্যাঁ, এতক্ষণ ধরে কথা বললাম, যদি যারা শুনবে হ্যাঁ। কোনো একটা শেষে এসে কি চাইবে, যে আসলে ওরা শেষে কি বলে গেল, আমরা কোনো আশার কথা বলছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি খুবই বিশ্বাস করি যে ইন্টারেস্ট গ্রুপটাই আসলে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে সবকিছু। ওই ইন্টারেস্ট গ্রুপটাই নাই আমাদের। আছে ওই নেগেটিভটা আছে এবং আরকি। হ্যাঁ, কিন্তু পজিটিভটা ওই আছে। হ্যাঁ। ধরো আজকে কোনো একটা যে বন্যা হয় বা কোনো একটা কিছু, যদি কোনো কিছু হয়, দেখবে অনেক মানুষকে তুমি পেয়ে যাবে যারা কিন্তু সহায়তা করতে চায়। আজকে কোনো বিপদে কেউ পড়ুক, হেল্প চাক, মানুষ কিন্তু আছে। না, আছে সেটা। হয়তো মানে সেটা একসঙ্গে করা একটা নেতিবাচক ব্যাপারটা বড় হয়ে গেছে এখনকার সময়ে এসে, কারণ এটা নানাবিধ কারণে, মূলত রাজনৈতিক মানে ব্যবস্থা মানে বন্দোবস্ত অব্যবস্থাপনা, ব্যবস্থার কারণের জন্য। কিন্তু আমি মনে করি যে আসলে মনস্তাত্ত্বিক যে সংকটটা আমাদের হয়েছে, সেইটাকে যদি সত্যিকার অর্থে অ্যাড্রেস না করি আমরা, হুম। ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, এবং সেইখানে আসলে সেটি আসলে আসল সমস্যা বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, তার মানে এই না যে আমাদের দেশে প্রচুর সাইকিয়াট্রিস্ট লাগবে। না, না, এবং এটা না। আমার বাড়িতে প্রচুর না, কনভারসেশন। এটা আরেক ব্যক্তিকে প্রশ্ন করা। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের প্রশ্ন করতে হবে। যে এটা কেন? সেটা রাষ্ট্রের হোক, পারিবারিক হোক, এবং বন্ধুদের হোক। রাষ্ট্রকেও সেটা মানতে হবে, রাষ্ট্রকে প্রশ্ন করতে দিতে হবে। রাষ্ট্রকে তো অনেক সময় যদি আসলে ওই যে বললাম ১০ জন একসঙ্গে হলে রাষ্ট্র বাধ্য হবে। রাষ্ট্র আমাদের যে দুর্ভাগ্য, আবার বারবার বলছি কেন এই শব্দটা, আমরা ওইরকম রাষ্ট্র পাইনি। আপনারা পেতে পারেন, আমরা জানি না। কিন্তু আমাদের জেনারেশন না জানার কিছু নেই তো। না, মানে আমি পেতে বলছি আমরা এসে যেটা দেখি না, সেটা কিন্তু বলছি। তুমি ইনডেফিনিট কেন বলছো কথাটা? কারণ আমাদের মানে কোনটা কোনো বলছেন? কিছু দেখো, তুমি যখন তুমি এখান থেকে যখন বাড়ি যাবে, তোমাকে যেটা চিন্তা করতে হবে, যে বাহনটা তুমি ব্যবহার করবে, বুঝে শুনে তোমাকে যেতে হবে ওখানে। না, সেটা তো ঠিক আছে। গন্তব্য তুমি ওই জানো। ওই আন্ডারস্ট্যান্ডিং তো আমার আছেই। কিন্তু আমি বলি যে আমাদের ব্যাপার জেনারেশন যে হচ্ছে পাইছে। তাই, এই যে হ্যাঁ, ব্যাপারটা তাই, সব ওটা তো ক্ষেত্রেই আছে, তাই। হ্যাঁ। গন্তব্যই হয়। আমি এটা হ্যাঁ। চাই কিনা, আমি বিশ্বাস করে প্রচণ্ডভাবে বিশ্বাস করি, বিশেষ করে আমার প্রফেশনে আর্কিটেকচারে, এটা নিয়ে আবার শেষ দিকে যাব, এটা তোমার প্রফেশনে একটু কথা বলো, তোমাকে প্রশ্নও করতে পারো, যে মানুষ আসলে সোজা পথে কখনো হাঁটতে চায় না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ, কিন্তু হাঁটে। তো সেইখানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে সোজা হয় উল্টা দিকে হাঁটি না কেন, সেটা কিন্তু এটা মানে আমি ব্যাকরণের কথা বলবো না, কিন্তু সেটা এমন কিছু না হোক যেন সেটা অন্যের অনিষ্ট করে, এই তো, তাই না? তো আমার কথা হচ্ছে সেই জায়গাতে এসে আমরা জেনারেশনকে ভাগ করে ফেলছি, অনেক কিছু ভাগ করে ফেলছি। আমি মনে করি যে বাংলাদেশে এখনো পর্যন্ত যে পরিমাণ মানুষ মানে পজিটিভিটি নিয়ে বেঁচে আছে, সেটাকে যদি একটু ইন্সপায়ার করা যায়,
এটা সুপ্ত, মানে আপনি যেটা বলছেন এই যদি পজিটিভিটি হ্যাঁ, কাজে লাগাতে পারেন, এটা আমি বলবো ওইটা ইন্সপায়ার যদি করা যায়, এবং এটা- সেখানে বারবার তুমি জেনারেশনের কথা বলছো, হ্যাঁ। যে জেনারেশনও যদি এগিয়ে এসে যদি করে, না হওয়ার আমি তো কারণ দেখি না না। না হওয়ার তো কারণ নেই, কিন্তু ওই যে বললাম যে আপনার সুপ্ত যে চিন্তাটা বললেন, যে ফ্যাকাল্টিটা, এইটার অস্তিত্ব এতই ধরেন লিন, এটা বোঝা টের পাওয়া যায় না। মানে আমি যে ভোকাল যারা যারা এই নেতিবাচক কাজগুলো করেন, সেটি স্টেট থেকে একদম পার্সোনাল পর্যায়ে, এই মানুষগুলো এত সক্রিয়, আর তার বিপরীতে একটা বৃহত্তর সোসাইটি এত নিষ্ক্রিয়। আপনি এই সোসাইটিকে না জাগানো পর্যন্ত এখন জাগাবে কি, এটা একটা প্রশ্ন। যে জাগাবে মানে একটা সমন্বিত সোসাইটি, ধরুন আপনি ইন্টেলেকচুয়ালের কথা বললেন যে তারা যদি ঠিক হয়, আমি শুধু ইন্টারেস্ট, আমি বলছি যে পার্টিসিপেট, একটা না গ্রুপ অফ কিন্তু ধরেন তাদেরকে তো একটা বড় জায়গায় আমি দেখাবেন। শুধু দেখো বুদ্ধিবৃত্তিক মানুষ শুধু ধরি না, আমি সাধারণ জ্ঞান মানুষের কিন্তু ওদেরকে ধরেন যুথবদ্ধ করার জন্য কে থাকতে পারে? না, ওটা আমাদের প্রিকনসিভ ধারণা একটা, হ্যাঁ। কারণ এরা প্রচন্ড জ্ঞানপাপী হয় ওই জায়গাতে বললাম যে বাংলাদেশের গত 50 বছরের ধসের কারণ কিন্তু এরাই। পৃথিবীতে তুমি দেখো, পৃথিবীতেও হ্যাঁ আজকে ধরো এই যে ধরো যে যুদ্ধ বা যা হ্যাঁ। কিছু হচ্ছে, কয়টা বুদ্ধিজীবীকে তুমি জেগে উঠতে দেখো? নাই তো, Globally। কোনো ভয়েস নাই তো কোনো। হ্যাঁ, এরা তো আসলে সত্যিকার অর্থে ওটা ক্ষমতার পক্ষে, ওরা সবসময়, হ্যাঁ ওরা কখনোই কিন্তু ওই যে আগেকার আমলে যে সময় হ্যাঁ। রাজা যা ছিল তাই আছে এরা, এদের আমি কখনো সচেতন কিছু মনে করি না। এটা ধরো গুটি কয়েক মানুষ না, থাকে। তার মানে বুদ্ধিজীবী মানুষগুলোকে প্রশ্ন তো করতে হবে। আমি বলছি যে তারা প্রশ্নের বাইরে না, তাদেরকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমি কিন্তু বারবার বলছি হ্যাঁ। বুদ্ধিবৃত্তিক চর্চার মানুষ, হুম। বুদ্ধিজীবী শব্দটাই আমি নিতে পারি হ্যাঁ, না। না ওইটা আমি নিতে আমি পারি না। sorry। না, এটা আমি আপনার সাথে এগ্রি করি যে এই শব্দটা একটা ভেগ শব্দ, খালি আমরা কিছু মানুষকে মহান করতে চাই এই শব্দটি। Exactly। এবং আমাদের হ্যাঁ। দেশে আরো ভয়াবহ ব্যাপারটা কি, যে খুব অনেক বড় বড় রেফারেন্স দিয়ে ধরো বিদেশি মানুষদের কথাবার্তা বলে অনেক কিছু বললে মানুষ ভয়ে ভয়ে শোনে, মনে করে যে ও তো অনেক কিছু জানে, অনেক জ্ঞানী, ওর তত্ত্ব অনেক বেশি ভারী, কিছু কমেন্ট করতে ভয় পায়। হ্যাঁ, এবং তাকে যদি কেউ প্রশ্ন করে, তার দিকেও সবাই তাকিয়ে থাকে, ও তো আরেকটা বোধহয় পাওয়া গেল। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা তাই। হ্যাঁ, তো সবকিছু মিলে যা এই যে আমাদের আজকে এই এতক্ষণ কথা হলো, এই কথাগুলো ধরো আরো অনেকক্ষণ বলতে ইচ্ছা হ্যাঁ। করলো আমার, কিন্তু একটা জায়গায় কি আমার কাছে মনে হয় এইটা বলার উদ্দেশ্যটা কি জানো, যে আমরা কয়েকদিন তাগিদ ঠিক করছিলাম, হ্যাঁ। আমি আবার ফিরতে চাই। আমার কাছে মনে হয় যে কথোপকথনটা যদি অত দূরে আমি না নিলাম, কিন্তু একটা সার্টেন লেভেলে যদি এনলাইটমেন্ট আমার ভিতরে না হয়, হ্যাঁ। এটা অর্থহীন কিন্তু, তাই না? কোন একটা জায়গাতে না, একটা dialogue তৈরি হলে আমার বলার মনে হয় জন্য যেন বলা, হয়। এবং যেহেতু আমাদের দেশে এই কালচারটা এত বেশি স্ট্যাবলিশ, এত টকশো, মানুষ কথোপকথনটাই শুনতে চায়, সেই কথোপকথনের মধ্যে একটা আমাদের কিন্তু আজকে আমরা খুব একটা পারিনি কিন্তু। না, আমরা পুরোনো কথাই বলি। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমার আপনার এই ডায়লগটা যদি ইন্টারফেথ ডায়লগ হয়, যেমন আপনি মোরলেস আমরা একই রাস্তার মানুষ, আমরা আলোচনা করতে পারি আমাদের রাস্তাটাই নেই, কিন্তু একটু ভিন্ন ভাবে চিন্তা করে যে মানুষটার সঙ্গে আমার মিলছে না মতে, হ্যাঁ আমরা বিরোধ চিন্তা করি, যে মানুষটা আমাকে মনে করে যে আক্রমণ করা উচিত। হ্যাঁ, ভালো বলেছো। তো আমি বলছি এই যে ইন্টারফেথ ডায়লগ, তার মানে ফেথ দুটো আলাদা, এই ডায়লগটা বেশি এসেনশিয়াল ডিবেটটা। কিন্তু দুজন দুই বিশ্বাসী মানুষ, আমি তাকে রিড করতে চাই এবং সে আমাকে রিড করুক, আমি বিশ্বাস করি। পরে তো মব মারবে তখন, না আমি জল পাকাবে তোরা। সেটা আমি চাই যে তারা আসুক, এবং আমি খুব ভালো করে দেখেছি এটা, কিন্তু তাদের প্রতি আমার একটা না, এটা কিন্তু ভালো বলেছো, observation, খুব ভালো। যে আমার কিছু ভক্ত শ্রেণী আছে যারা মাদ্রাসায় পড়ে, তো শুরুর দিকে তারা যখন আমার কাছে আসে একাডেমিতে বই নিতে বা নানা কারণে, মাদ্রাসার অনেকগুলো ছেলে মেয়ে আমার কাছে আসছে, বিশেষ ছেলেরা, তো তাদেরকে আমি একটু প্রথম দিকে ভয় পেলাম। কারণ ওদের একসঙ্গে আসা বা একে একে আসা, আমাদের একটা অবজারভেশন আছে যে কোনো তথ্য বা কোনো কিছু সে স্পাইগিরি করছে কিনা। যখন আসলো তখন দেখলাম যে এত সরল ভেতরটা ওই ছেলেটার, বাচ্চাই বলি, ওই বাচ্চাগুলো জানতে চায়, এসে আমার কাছে বলে ভাইয়া এটা কি, ওই বইটা পড়ে, এটা পড়ে। এবং তাদের সঙ্গে দেখি যে আমার একটা জায়গায়, যে জায়গায় যে বেটারমেন্ট চাওয়ার জায়গায় কোনো বিরোধ নাই, এবং সে যখন বসে আমার সঙ্গে, দেখি সে আমার প্রতি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং আমাকেও সে রেসপেক্ট করে, আমিও তাকে রেসপেক্ট করি। কিন্তু দূরত্ব থেকে আমি তাকে রেসপেক্ট করি না, ভয় পাই। কিন্তু এই যে ভয়টা কেটে গেল, তা আমার মনে হয় যে এই বসার প্র্যাকটিসটা যদি হয়, আমি যারা ভিন্ন মত তাদেরকে আমি ইনভাইট করবো যে আপনারা আমাকে মানে কোনো মানুষকে আক্রমণাত্মক না হয়ে, গালি না দিয়ে আপনি তার সঙ্গে বসেন, সেটা এখানে না হোক, চায়ের দোকানে হোক, কোন একটা জায়গায়। বলবে যে টকশোতে এটা হয় একই রকম জিনিস। টকশোতে তা হয় না, মারামারি হয়, এজেন্ডা থাকে। টকশোতে যাই দেখবেন সে দুজনের মুখপাত্র বসে, অ্যাজ ইফ দুজনের দুটো পার্টি আছে, দুটো পার্টিকে সে জেতাতে হবে এবং একটু পরে সে প্রাইজ পাবে। আর মডারেটরও তো একটা অনেক সক্রিয় ভূমিকা। না, ওইটা তো একটা পলিটিক্যাল ডিবেটটা। টকশোটা আসলে কি, সে বের হওয়ার পরে সে চিন্তা করে আমাকে ফোন আসবে যে আপনি আজকে আমার হয়ে আমাদের দারুণ ফাইট দিলেন আমাদের দলের হয়ে, আর একজন বলবে যে না আপনি এটা কি বললেন, আমাদের ডোবালেন। তো তারা নন ফিগার। আমি বলছি এই নন ফিগার না, যে ছেলেটা মাদ্রাসার আমার কাছে আসে তাকে আমি তার নামও ধরেন আপনাকে এখন বলতে পারবো না, সেও আমাকে ব্যক্তিগতভাবে ওইভাবে চিনছে না। তার মানে আমি বলছি যে ভালো, এটা ভালো। দুটো চিন্তা এক জায়গায় হচ্ছে, ব্যক্তি না শুধু মাদ্রাসা না, আমি মনে করি যে সবকিছু মিলিয়ে, মানে মাদ্রাসা আমি এটা মোটা দাগে বলছি, হ্যাঁ। অ্যাজ ফর এক্সাম্পল, যে দুটো চিন্তার মানুষ তো মাদ্রাসা না, ঢাকা ইউনিভার্সিটি পড়ে দুটো ছেলে মেয়ে, দুটো চিন্তা, সেটা পলিটিক্যাল চিন্তা না শুধু, সে গ্রামের ডেভেলপমেন্ট নিয়ে দুই রকম চিন্তা করে, দেশের ডেভেলপমেন্ট নিয়ে দুই রকম চিন্তা করে। তো দুটো চিন্তা ফ্র্যাকশন দরকার এবং ফিকশন দরকার।
এই দুইটা জায়গায় যদি আমরা একসঙ্গে করি তখন ইন্টারফেস ডায়ালগটা ইফেক্টিভ গুড হয়। আইডিয়া, গুড আইডিয়া। আমরা দেখি আমরা ট্রাই করবো এটা নিয়ে করতে। হ্যাঁ, এখন আমি শেষে তোমাকে একটা জিনিস করি, ইনস্ট্যান্ট হ্যাঁ। তোমাকে যদি মনে হয় যে এই মুহূর্তে তোমাকে একজন যেহেতু হুম। ক্ষমতাবান বললেন যে ঠিক আছে আমাকে যে কোনো একটা সলিউশন বলেন যেটা আসলে মনস্তাত্ত্বিক সমস্যার কিছুটা মানে লাঘব করতে পারে, তুমি কি আইডিয়া দিবে? আমি সবসময় যেটা বলি এই মুহূর্তে বলে না, আমি বলব যে আমরা অতিরিক্ত এই মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা বলেন, ছাত্র বলেন, শিক্ষক বলেন, প্রত্যেকটা মানুষকে ফ্রি করে দেন। মানুষকে এনজয় করতে দেন, এন্টারটেইন করতে দেন। এত বেশি আ আ সত্যবাদিতা, নীতি নৈতিকতা, এত কিছু মোরাল, এথিক্স, ভ্যালুস এগুলো সব ছুঁটে ফেলে দেন। আমাদের দেশে কি আছে? আমাদের দেশে তাহলে ওটা ছুটে দিয়ে আসো, সেটা তো আছে। আমাদের তো অনুভূতি আছে না খুব বেশি? হুম। ধরুন এখন ন্যাশনাল তুমি দেশকে যেটা চাই সেটা তো অলরেডি আছে। না, এটা নেই। আমি সেটা বলছি যে এটাতে অন্য শেপে নেই। আমাদের দেশে আপনি বলবেন যে দেশকে কেউ ভালোবাসে না। বলবেন, আমি বলব ধরেন, এখনই দেখেন একটা মেয়ে ওই কয়দিন আগে যেটা ঘটলো, বাস্তবিক থেকে উদাহরণ দিই। সে শাড়ি পরেছে, শাড়ির ন্যাশনাল পতাকা দিয়ে শাড়িটা বানানো। তো একটা শাড়ির অংশ পিছনে চলে গিয়ে সে পেতে বসেছেন ধরুন। কেউ হয়তো ন্যাশনাল ফ্ল্যাগটা ঠিকমতো যখন ন্যাশনাল অ্যানথেম হচ্ছে সে দাঁড়ায়নি। এই লোকগুলোকে কিন্তু আবার ধর্মের জায়গা থেকেও তাই। কেউ বলবে যে আমার প্রিয় হয়তো কোনো ব্যক্তিকে, ধর্মীয় ফিগারকে কলায়। ক্রিটিক করছে, তার মানে ওকে মারো। অনুভূতিটা আমাদের স্ট্রং, সেটা বোথ রিলিজিয়াস বোথ ন্যাশনাল বা এই যে দেশত্ববোধের জায়গা থেকে। তাহলে যে লোকটা রিলিজিয়াস সেন্টিমেন্টে খুব স্ট্রং, তার মানে তার এথিক্সটা স্ট্রং হওয়ার কথা ছিল। যে লোকটা দেশত্ববোধে খুব স্ট্রং, তবে দেশাত্মবোধ ভালোবাসার যে বহিঃপ্রকাশ খুব স্ট্রং হওয়ার কথা সেটা তো হয়নি। তা আমি বলছি এই অনুভূতিগুলোকে ছুটে ফেলে দেন। মানুষকে বলেন তুমি ফ্রি, এনজয় করো, হ্যাপি হও জীবনে। কারো হ্যাপিনেস নেই। সবাই দেখবেন আপনার বিরুদ্ধে বিষোদ্গার করে সে এক ধরনের মানে কিন্তু আপনি জেনারেশনে দেখেন, আপনি না, স্কুল এখানে কলেজে তুমি যে দুজনে মিলিয়ে ফেললে। না মিলে না, আমি শেষ করি। যে ধরেন আমরা স্কুল কলেজের বাচ্চাদেরকে প্রথম যখন সরকার চেঞ্জ হয় তখন কি করে, পাঠ্যপুস্তকে চেঞ্জ করতে চাই, তার আদর্শিক জায়গাটা বদলাতে চাই, দিয়ে ক্লাস 4-5 বাচ্চাদের টেক্সট পাল্টে দেয় যেন তাকে তখনই সে তার পলিটিক্যাল কর্মী বানাতে চায়। ধরুন আমি বলি যে স্কুলের প্রাইমারি আপনি বাদ দেন, হাই স্কুল পর্যন্ত এডুকেশন আপনি ন্যাশনাল এথিক্স সেন্টিমেন্ট বাদ দেন, তাকে জেনারেল এডুকেশন পড়ান, এন্টারটেন পড়ান। আপনি তাকে তার উপর কোনো চাপ দিয়েন না যে তাকে ভবিষ্যতে এটা করতে হবে, ওটা করতে হবে, তাকে মুক্তিযুদ্ধের ধারক হতে হবে বা হতে হবে না, কোনো কিছু তাকে দরকার নেই। লেট দেম একদমই ফ্রি মুক্ত মতো আপনি করে দেন। আমার পুরো জাতির উপর একটা বিশাল বোঝা চাপাই দিয়েছেন আপনি সব জায়গা থেকে, না, কিন্তু এখন তুমি আচরণ বৈপরীত। না, তুমি যেটা বলছো এটার জন্য অনেক মহান মহান ব্যক্তিদের লাগবে। হ্যাঁ, এটা তো এত সহজ জিনিস না। মানে মানে আমি প্রত্যাশাটা হ্যাঁ, রিমুভ করতে চাই। অবশ্যই মানে বলবো। আপনার উপর আমার কিন্তু কোনো কিন্তু প্রত্যাশা কিন্তু আমার কাছে একটা মনে হচ্ছে, দেখো যে মানে সবাই কিন্তু স্বাধীনতাকে ঠিক মতো আসলে ব্যবহার কাজে লাগাতে পারে না আসলে। হ্যাঁ, এই স্বাধীনতাকে ব্যবহার করার আগে আরো কতগুলি পর্যায় থাকে। সো আমার কাছে মনে হয় যে ওই পর্যায়ে করার জন্য একটা অন্তত ডিসকাশন দরকার যে প্রসেসটা কি হবে। মানে এই প্রসেসটাই অনেক বেশি দরকার। আমি সেই প্রসেসের সাথে যেমন উন্নয়নের সাথে মানুষের সম্পর্ক কিভাবে জড়িত হবে, তার সাথে হুম। কমিউনিটি কিভাবে জড়িত হবে, রেসপন্সিবিলিটি জড়িত হবে। হ্যাঁ। এটা কিন্তু একটা সারা সভ্য দেশে এটা হয়। এই এই প্র্যাকটিসটা আছে। এইটা এক কথায় বলতে গেলে খুব সহজ কথা, সত্য কথা। এফেক্টিভ কথা হচ্ছে কি, যদি একজন মানুষ জিজ্ঞেস করে, যদি তিনি তার আন্ডারে আরো 10 জন মানুষ থাকে, তার মানে তার একটা ডিউটি আছে, রেসপন্সিবিলিটি আছে। আমি বলি বি অনেস্ট উইথ হোয়াট ইউ ডু। এক্স্যাক্টলি। আমার আর কিছু বলার নেই। তার মানে আমি ঘুরে ফিরে এইভাবে যদি আমি 100 জনকে বলতে পারি এবং 100 জন যদি মনে করে যে আমি অনেস্ট হবো, আমার যেটা করি সেটা আমি যত ছোট লিটল থিং, কিন্তু বলবে যে অনেস্টির মানে কি, এটা না ওটা বলার দরকার নেই। অনেস্ট, বেসিক অনেস্টি সবাই বোঝে, এটা শিশুকেও ব্যাখ্যা করতে হয় না। আর সে জানে, সে যে অন্যায় করে তার আত্মা বলে দেয় যে তুমি এটা ভুল করলা। সে অনেস্ট থাকবে, তার ছোট ছোট লিটল, আমি বললাম দেখেন রিক্সা চালককে বলবো তুমি তোমার তার মানে কাজ আমার কাছে মনে হয় কি যে এটাকে অ্যাপ্রিসিয়েট করলে একটা জিনিস হতে পারে। আমি মনে করি যে কোনো মানুষকে যদি ছোট ছোট ভালো জিনিস করে তাকে অ্যাপ্রিসিয়েট করা এক, এবং সেটা বিশেষ করে গুরুজন যারা আছে, বড় যারা আছে, তারা যদি মুখ খোলে, একটু একটু হাসি মুখে থাকে, গোমরা মুখে না থাকে, এবং একটা জাতির আপনি হ্যাপিনেস দেখেন, এন্টারটেইনমেন্ট দেখেন, একটা জাতির ইন এ সেন্স আপনি এটা তো অসুস্থতা মানবেন যে একটা দেশে 70 থেকে 80টা চ্যানেল আছে, সবগুলো নিউজ চ্যানেল, টকশো চ্যানেল, কোনো বিনোদনের চ্যানেল নেই। ইন এ সেন্স আপনার মিউজিকের চ্যানেল, ওটাই বিনোদন। ডেডিকেটেড মিউজিকের চ্যানেল নাই, এত বড় একটা ডেডিকেটেড স্পোর্টসের চ্যানেল একটা। আমি বলছি ফিল্মের চ্যানেল, সারাদিন সিনেমা দেখাবে এরকম চ্যানেল নেই বাংলাদেশে। তো একটা দেশে তা আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র ডায়লগ এবং বড় বড় কথা এবং এটা দিয়ে যদি এবং নিউজ আর নিউজ। না, এটা কারণটা কি সবার যার যার মুখের কথা সে তো বলতে পারছে না, যে কারণে মনের কথাটা শুনতে চায়। মনের কথা শোনার অপেক্ষায় তারা পাতার পর পাতা উল্টায়, মনের কথার সাথে কোনোটাই মিলছে না, মুখ দিয়েও সেটা বলতে পারে। এত আমি বলি এত টকশো বাকি শোনার দরকার না, নেই। আমি যেটা বললাম তুমি গান শোনো হ্যাঁ, বসে বসে। না, এটা হ্যাঁ। প্রেসক্রিপশনটা দিলে হবে না। তুমি কিন্তু ওটা হচ্ছে পরিস্থিতি, অভ্যাস, এবং বাজার তো সেটাই দিবে যেটা বাজার খাবে। আবার বাজার
যেটা মানুষের খাবার তৈরিও করে বাজার, দুইটা ভাইস ভার্সা। হ্যাঁ, কিন্তু ওইটা আমি হ্যাঁ। তৈরি করার দেশ আমাদের এখনো হয়নি। বাজার যেটাকে সেটাই তৈরি করে। বাজার ঐরকম আমাদের দেশে এখনো হয়নি। ওটার মধ্যে না, একটা আমরা আমরা মানে আমরা ওটার আমরা জন্য একটা অনেস্টি লাগে। হ্যাঁ, ওইটা আমরা তো ওই হুম, প্রত্যাশার জায়গা থেকে আজকে হ্যাঁ, বসছি যে আমরা চাই এক্সাক্টলি। মানুষের রুচিটা শুধু মানুষের রুচি দ্বারা পরিচালিত এবং হবে না, আমি মনে আমি করি রুচি তৈরি করবো হ্যাঁ, মানুষের। এক্সাক্টলি ওই জায়গাটাতে আমি মনে করি আমার কাছে যেটা সবসময় মনে হয় যে ধরো a group of people হুম, একটা দল যদি থাকে বা একটা মানে অংশগ্রহণমূলক একটা গ্রুপ যদি হুম, তৈরি হয় যেখানে তোমার এই যে কেউ লিখছে, কেউ আর্কিটেকচার করে, কেউ মিউজিক করে, কেউ সিনেমা বানায়। এইটা যদি একটা মানে হুম, মাধ্যম একটা সম্পর্ক বন্ধুত্ব তৈরি হতো। যেকোনো বয়সের হোক না হ্যাঁ, কেন। এবং তাদের যদি সত্যিকার অর্থে লিস্ট মৌলিক যে বিষয় সততাটা থাকতো যে তারা আসলে প্রত্যেকেই আসলে যে কোনো একটা আদর্শে বিশ্বাস করে হুম, এবং আদর্শিক কোনো একটা ঐক্য আছে তাদের মধ্যে। এছাড়া আমি কোনো সম্ভাবনা দেখি না। ওটা যদি তৈরি হয় হ্যাঁ, সেদিন থেকে আসলে সম্ভাবনা তৈরি হবে। সম্ভাবনা ওই যে যেটা ১ম এ বললাম হ্যাঁ, যে আসলে আমার আমার সবচেয়ে পজিটিভ যেটা মনে হয় যে মানুষ খুবই ভালো। হুম, গাইড করতে পারে খুবই ভালো। কিন্তু সেই জায়গায় এই প্রয়োজনটা যদি যদি একটা গ্রুপ অফ পিপল করে তাহলে একটা হয়তোবা রাস্তা খুললো। হ্যাঁ, মানুষকে গাইড করা হয় যেটা বললেন, আমি মানুষ কিছু একটা করবে। তো এখন এই যে ম্যাক্সিম গোর্কির মাতে পাভেল যখন বলে যে ঈশ্বর নেই, তো মা একটা সরল সহজ মানুষ। তখন বলে আমার ভিতরে যে ঈশ্বর আছে, ঈশ্বর তার একটা জায়গা, একটা চেতনা, একটা 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 স্থান। সেই জায়গাটা ঈশ্বরকে তুমি যদি তুলে নাও, মানে মার্কসিস্ট আন্দোলনের শুরুতে যেটা আপনি বুঝতেন যে হুম। গোর্কিদের সময়, তখন মা বলছে তো ওখানে শয়তান আসবে, সামবডি মানে হ্যাজ টু বি দেয়ার। তো তুমি কাকে সেখানে প্লেসটা করবা? তো তার মানে আমার মানুষ আছে, মানে মব আছে, মব তো আছে, জনগণ তো আছে একসঙ্গে, এজিটেশন আছে জনগণের, থাকবে, এটা বেসিক হিউম্যান ইম্পালস। এখন সেটা আপনি কোন দিকে প্রভাবিত করবেন? একটা মানুষকে যদি আপনি ক্রিয়েটিভ কাজে না লাগান, তাহলে সে অক্রিয়েটিভ কাজে লাগবে অথবা সে আইডল পড়ে থাকবে। হুম, হুম। আমি ওইটাই হচ্ছে শেষ পর্যন্ত আমরা গাইডেন্সটা, পপুলেশন আছে, তারা আমি বলবো তারা গুড আর ওটাই, ব্যাড ওটাই। না, আর কিচ্ছু না। আমি গাইড তাদেরকে কিভাবে ইউজ করি, দ্যাট ম্যাটার্স। তো সেটা রাষ্ট্রকে আমি ক্ষেত্রে ধরি না, রাষ্ট্রের পলিসি মেকার, রাষ্ট্র ইজ ডিফারেন্ট কাইন্ড অফ এন্টিটি, এবং পলিটিশিয়ানরাও তাই। গ্লোবালি কোনো পলিটিশিয়ানরা হিউম্যান সিভিলাইজেশন এগুলো আমাদের বিরাট দেখা ভালো করার মোটামুটি জন্য, একটা লেভেলে দেখা হ্যাঁ, হয়ে ওগুলো গেছে। দেখা হয়ে গেছে। আমি মনে করি একটা ওইখানেই একটা হুম, একটা ওই একটা যদি আগ্রহী দল হ্যাঁ, তৈরি হয় তাহলে হয়তোবা কিছু হলেও হতে পারে। সেটা তৈরি হবে না তা না, সেটা হ্যাঁ, হতে হ্যাঁ, পারতো না, সেটাই, একটা সেটাই, সেটাই। হ্যাঁ, এই যে তুমি আগ্রহী আজকে আসলে কথা হলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভালো লাগলো। আর তোমার সাথে সবসময় কথা বলতে ভালো লাগে। তারপরেও আজকে বোধহয় একটু আমরা ছড়িয়ে ছিটিয়ে কথা বললাম। বাট স্বাভাবিক। এটাই হ্যাঁ, ঠিক আছে। এটাই ঠিক আছে। হ্যাঁ, আমার একটা খুব আমার আগ্রহ ছিল যে এই যে ধরো আমাদের দেশের কালচারাল প্র্যাকটিস বলে যে নববর্ষ বা অনেক কিছু হুম, উদযাপন হয় এটা নিয়ে আমার একটা বেশ কিছু কৌতূহল আছে, প্রশ্ন আছে। এটা আরেকদিন তোমার সাথে হ্যাঁ, বসতে চাই। বিশেষ করে আমাদের দেশের মানে ব্যবহারিক মানে কালচারাল হ্যাঁ, প্র্যাকটিস নিয়ে যে কি হয় আমাদের এখানে এবং সেটা কতখানি কোনটা আগলে রাখবে, কোনটা হুম, রাখবে না, কোনটা লোক দেখানো, কোনটা আসলে কি বলবো অটোমেটিক্যালি চলে হ্যাঁ, আসে ভিতর থেকে। স্বতঃস্ফূর্তভাবে, সেটা আমাদের একটু বোঝাপড়ার বোধহয় দরকার। এই জন্যে কারণ আমাদের এত বেশি আসলে ন্যারেটিভগুলো মিথ্যের দিকে চলে হুম। গেছে আমাদের বিশেষ করে পরের জেনারেশনের কাছে। ওরা কি নিবে সেটা পরের কথা। কিন্তু মানে প্রকাশ্য কথাগুলো তো অন্ততপক্ষে একটা ট্রুথফুল জায়গায় না, থাকতে একটা হবে। জায়গায় আমি শুধু বলি শেষ কথা, যে একটা জাতির একটা ট্রাস্ট যদি ভেঙে যায়, বিশ্বাসটা, ভালোবাসাটা, আর কিছু তো লাগে না। এই দুটো জিনিস যখন ভেঙে যায়, মানে আমি বিপদে পড়বো এখন যাওয়ার সময় রাস্তার মাঝখানে, এবং আমি জানি কেউ আমাকে হেল্প করতে আসবে না। হ্যাঁ, এই যে একটা এর থেকে হাহাকার শূন্যতা, আপনি দেখেন যে এক্সাক্টলি। আমি ১,০০০ মানুষের মধ্যে আছে একটা মেয়ে, ১,০০০ মানুষের মধ্যে একটা মেয়ে নির্যাতনের শিকার হচ্ছে বীভৎসভাবে, কেউ এগিয়ে আসছে না। তুমি ওই যে মুহূর্তে তার, আপনি চিন্তা করেন ওই মুহূর্তে একটা মানুষের অস্তিত্ব কোথায় থাকে? আরে তুমি তো যেটা বললে, হ্যাঁ, আমি যদি আমার কথা বলি একটু, আমি ধরো ১ম ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। ২য় ছবিটা আটকানো আমার। হুম, মামলা চলছে। এখন আমি যদি উল্টো মামলা করি, হুম, উল্টো, আমার নিরাপত্তা কে দেবে? আমার তো নিজেরই প্রশ্ন জাগে যে আমার পরিবার, আমার প্রফেশনাল প্র্যাকটিস সবকিছু উলটপালট হবে কিনা? মানে একটা ছবি বানানো মানে অনুদান হ্যাঁ। দিয়েছে সেটার জন্য আমি মাঝে, মাঝে অস্বস্তিতে থাকি যে পরিণতিটা কোন দিকে যেতে পারে। তো ওইটা তো আসলে না, তারপর এটা ট্রাস্ট কে ইস্যুটা দেবে? কেউ দেবে না। কিন্তু আমি যেমন ধরেন রাস্তাঘাটে চলতে গেলাম প্র্যাকটিক্যালি, একটা মানুষ আসে, তাই হয়তো বলে যে আমার ছেলেটা অসুস্থ, চিকিৎসা করব, সুস্থ একজন মানুষ। তা আমি ৳৫ বাড়ি, ৳২ বাড়ি, অনেক সময় অনেকে বলে না যে দিও না, ও তো দেখতে ফেক। হুম। আমি অনেক সময় দিই। কেন দিই? আমাকে তো মাটি, আমার ওয়াইফ প্রশ্ন করে যে তুমি কেন দিলা? ও তো না, দেখতে বিশ্বাস নেই দেখতে যাকে। পাচ্ছ। তা আমি বলি দেখো, আমার মনে একটা আমি মানে 5% চান্স আছে সত্য বলা। ধরো আমি সারাক্ষণ আবার চিন্তায় ভুগবো, দুশ্চিন্তায়। যদিও সত্য কথা বলে থাকে, ওর খাওয়ার টাকা নেই বলছে। যদিও এমন হয় যে ১০ জনের মধ্যে ওই একজন মানুষ অনেস্ট, যার আসলেই টাকাটা দরকার। তাহলে আমি তো মনোবেদনায় ভুগবো সারাক্ষণ তাকে না দিলে। আমি দিলাম, আমার ট্রাস্ট ইস্যুটাকে আমি বাঁচিয়ে রাখি। আমি মানুষকে বিশ্বাস করি। আমি তো আমরা যদি accept পরস্পরকে বিশ্বাস করি, তার দায় তৈরি হয়। যে লোকটা আমার কাছে মিথ্যা বলে না, তারও একসময় দায় তৈরি হবে যে না, ও আমাকে বিশ্বাস করে।
তো আমার মনে হয় যে এটা একটা মেসেজ আজকের, যদি আমরা সবকিছু বাদ দিই আলোচনা, হুম। যে আমরা আসেন প্রত্যেকটা মানুষকে ট্রাস্ট করি। যদি আমার জানিও যে আমাকে খুন করতে আসছে, ট্রাস্ট করি। এই ট্রাস্ট ইস্যুটা একটা ফ্যাক্টর এখন। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। কারণ বিশ্বাস, এটার জন্য একটা ওই যে বললাম যে বিশ্বাস ভেঙে গেলে না, সবকিছু ভেঙে যায়। এবং বিশ্বাস ভেঙে যায় তখনই যখন ওই যে বললাম যে নিজের অস্তিত্বের প্রতি সম্মান না থাকলে বিশ্বাসটা থাকবে না আসলে। হ্যাঁ, তো না, আশাবাদী। আমি যদি আমাকে ট্রাস্ট করি, আমার মনে হয় অন্যকে ট্রাস্ট করা ওই তো উচিত। ট্রাস্ট করার মানেই তো আমার অস্তিত্বকে আমি হ্যাঁ, শ্রদ্ধা করলাম, তাই ওটা না? করা উচিত। তা আমরা এখানেই শেষ করি হ্যাঁ, আজকে। sure. তুমি ভালো থেকো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ।